আওয়ামী লীগ আবার প্রতিষ্ঠিত হলো। আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব না, আওয়ামী লীগকে দাবানো যাবে না। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, আবার রাষ্ট্র ক্ষমতায় চলে আসতে পারে। সুতরাং আওয়ামী লীগকে ঠেকানো খুব কঠিন হবে। আগামী ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, কেন করবে না? কোন আইনে করবে না? কোনো আইন তো আপনারা তৈরি করেননি। কোন আইনে তাদেরকে ঠেকাবেন? তাদেরকে নিষিদ্ধ করা হয়নি, কোনো আইন তৈরি করা হয়নি। সুতরাং আওয়ামী লীগ নির্বাচন করবে, আর আওয়ামী লীগ আবার ফিরবে, এমন কথা মাহমুদুর রহমান মান্না বলেছেন, যিনি একসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও ছিলেন, আওয়ামী লীগের বেশ ডাকসাইটের নেতা ছিলেন, কিন্তু আওয়ামী লীগ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে নিজেই রাজনৈতিক দল করেছেন। মাহমুদুর রহমান মান্নার এই কথাটা গুরুত্বপূর্ণ। অনেকে আনুপাতিক হারে নির্বাচনের কথা বলছেন, ভোটের আনুপাতিক হারে নির্বাচনের রেজাল্টের কথা বলছেন, অর্থাৎ সর্বোচ্চ ভোট যে পাবে সে একটা অংশ সিট পাবে, তারপরে দ্বিতীয় সর্বোচ্চ যারা পাবে তারা একটা অংশ সিট পাবে। এভাবে সব থেকে কম ভোটও যারা পাবে, একটা নির্দিষ্ট ভোট, যে 1 লাখ ভোট পেলে কিংবা 2 লাখ ভোট পেলে একটা আসন হবে, সেইভাবে যদি আনুপাতিকভাবে ঠিক করা হয়, তাহলে সব থেকে কম ভোট যারা পাবে তারাও অন্তত 1-2টা আসন পাবে। এইভাবে ভোটের কথা অনেকে বলছেন, এবং সেই আনুপাতিকভাবে যদি ভোট হয় তাহলে আওয়ামী লীগকে ঠেকানো খুব মুশকিল হবে। আওয়ামী লীগকে ঠেকানো যাবে না, এমনটাও অনেকে বলছেন। মাহমুদুর রহমান মান্না অবশ্য কোন পক্ষের মানুষ, কোন মতামত তার, সেটা স্পষ্ট করেননি তিনি। তবে এটুকু অন্তত বোঝা যায় যে আনুপাতিক হারে যদি নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ, বিএনপি যদি এই মুহূর্তে সব থেকে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে, বিএনপি যদি সর্বোচ্চ ভোট পায়, দ্বিতীয় সর্বোচ্চ ভোট অবধারিতভাবে আওয়ামী লীগ পাবে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ একটা বিরাট অংশের সংসদ সদস্য পেয়ে যাবে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে দাবানো যাবে না। আওয়ামী লীগ হয়তো দ্বিতীয় মেয়াদে, দ্বিতীয়বার এর পরের ইলেকশনে আবার ঘুরে দাঁড়াবে, আবার রাষ্ট্র ক্ষমতায় চলে আসতে পারে। সুতরাং আওয়ামী লীগকে ঠেকানো খুব কঠিন হবে। মাহমুদুর রহমানের মান্নার এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই কথাকে ভিত্তি করেই আমার মনে হয় যারা রাজনীতির ইকুয়েশন করেন, তারা তাদের মতো করে রাজনীতির ইকুয়েশনগুলো সেরে ফেলবেন। দর্শক, সব মিলিয়ে আপনার কি মনে হয়? ছাত্রদের নতুন যে দল করা হলো, তারা ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিল, এবং ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশের স্লোগান কিনা সেই প্রশ্ন উঠল। নাহিদ ইসলামকে ইমাম বলা হলো, গণতন্ত্রের ইমাম বলা হলো। ছাত্রদের নতুন দল গঠিত হলো মানিক মিয়া এভিনিউতে, সেই দলের নামও ঘোষণা করা হলো জাতীয় নাগরিক পার্টি। প্রত্যাশিতভাবে সেই নামই ঘোষণা করা হয়েছে, অন্য কোনো নাম আসেনি। 151 সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। সব কিছুই হলো, কিন্তু হওয়ার মাঝে অনেকগুলো ঘটনা ঘটলো, অনেক কিছুই দেখা গেল এখানে। এদিকে আওয়ামী লীগ সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করলেন মাহমুদুর রহমান মান্না। সেই দলে 151 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হলো। নাহিদ ইসলাম আহ্বায়ক হলেন, আক্তার হোসেন সদস্য সচিব হলেন। যার যা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহ, তারাও গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। সেই পদগুলোর মধ্যে টপ 10-এ 3 জন নারীর অবস্থান আমরা শেষ পর্যন্ত দেখতে পেয়েছি। এই যখন হলো, 151 সদস্যের কমিটি ঘোষণা করা হলো, সেখানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিও দেখা গিয়েছে। বিএনপির রুহুল কবির রিজভী, অ্যানি সহ অনেককেই দেখা গেছে এই আয়োজনে। জামাত উপস্থিত ছিল, এবং তাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানে 2টি ডকুমেন্টারি দেখানো হলো। 2টি ডকুমেন্টারি, একটা জুলাই বিপ্লবের উপরে নির্মিত ডকুমেন্টারি, আর একটা বাংলাদেশের ইতিহাসের উপরে নির্মিত ডকুমেন্টারি। বাংলাদেশের ইতিহাসের উপরে নির্মিত ডকুমেন্টারিতে যেটা আশঙ্কা করা হচ্ছিল সেটাই ঘটেছে। 47কে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়েছে, 47-এর দেশভাগ, যদিও সেটার সঙ্গে বাংলাদেশ শব্দটার, বাংলাদেশ নামক দেশটার কোনো সম্পর্ক ছিল না। দেশভাগ হয়েছিল ভারত এবং পাকিস্তান হিসেবে। সেটাকেই গুরুত্বপূর্ণ এবং সেটাকেই প্রথম বিজয় হিসেবে উপস্থাপন করা হয়েছে, এবং যথারীতি 71কে গুরুত্ব দেয়া হয়নি। 52-র কথা বলা হয়েছে, 69-এর 66-র আন্দোলনের কথা বলা হয়েছে। 71কে বলা হয়েছে, কিন্তু 47-এর মতো অতটা গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়নি। এরশাদকে 90 আন্দোলনকে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এরশাদকে স্বৈরশাসক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এরপর চলে আসা হয়েছে
24শে জুলাই বিপ্লবে। এভাবেই ইতিহাসটা বর্ণনা করেছে তারা, এবং সেই ইতিহাসটা যে কথা তারা বারবার বলে আসছিল 47-এর কথা, 47-এর কথাই তারা বলেছে বারবার, এবং সেখান থেকে যে স্লোগান দেওয়া হয়েছে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, এই স্লোগান দেওয়া হয়েছে। এই স্লোগানটাও বাংলাদেশের স্লোগান কিনা সেই প্রশ্ন চতুর্দিকে উঠেছে। এরকম প্রশ্ন যখন উঠল তখন নাহিদ ইসলাম বললেন ভারত এবং পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই নেই এদেশে। অর্থাৎ যারা ভারতপন্থী রাজনীতি করে সেটাকে বোঝাতে আওয়ামী লীগকে বুঝিয়েছে। পাকিস্তানপন্থী যারা রাজনীতি করে তারা এই রাজনীতি কারা করে এটা খুব সহজেই অনুমান করা যায় যে কারা দেশ বিরোধী, কারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, কারা পাকিস্তানপন্থী রাজনীতি করে, কিংবা পাকিস্তানের মুক্তিযুদ্ধ বিরোধিতা না করেও পাকিস্তানের উপরে দুর্বলতা প্রকাশ করে রাজনীতি কারা করে এটা আমরা সবাই জানি। তাদের যদি রাজনীতিতে ঠাঁই না হয় এবং ভারতপন্থীদেরও যদি বাংলাদেশে ঠাঁই না হয়, তাহলে একমাত্র ঠাঁই হবে ইনকিলাবপন্থীদের অর্থাৎ ছাত্রদের। সেটাই মনে হয় শেষ পর্যন্ত সত্যি হবে কিনা সেটা আমরা দেখব। কিন্তু ভারত এবং পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না যখন তারা বলছেন, তখন তারা স্লোগান দিচ্ছেন ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ কি বাংলাদেশের স্লোগান? সেই প্রশ্নটাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্রভাবে উঠে এসেছে, সমালোচনা হচ্ছে। সবথেকে বড় হাস্যরসের জন্ম হয়েছে আব্দুল হান্নান মাসুদের একটা মন্তব্য। আব্দুল হান্নান মাসুদ নাহিদ ইসলামকে গণতন্ত্রের ইমাম হিসেবে ঘোষণা করেছেন। নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি গণতন্ত্রের ইমাম এমনভাবে ঘোষণা করেছেন, সেটা নিয়ে ব্যাপক বিস্তর সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 71 টেলিভিশনের একটি ফটো কার্ড সেই ট্রল হিসেবে ঘুরছে, সেই ফটো কার্ডটা আপনারাও দেখতে পারেন। সেই ফটো কার্ডে বলা হচ্ছে নাহিদ ইসলাম গণতন্ত্রের ইমাম। আব্দুল হান্নান মাসুদের এই মন্তব্যটা নিয়ে সমালোচনা হচ্ছে, এবং এটা ইসলাম বিরোধী কথা এবং ইসলামের অবমাননা সেই হিসেবেও দেখা হচ্ছে। ইমাম শব্দটা খুবই সেন্সিটিভ একটা শব্দ। ইমাম বলতে আমরা, যদিও ইমাম হচ্ছে নেতা কিংবা পথ প্রদর্শক এটা বোঝাই বাংলা অর্থ করলে, কিন্তু ইমাম বলতে মুসলিমরা যেটা বোঝায় সেটা হচ্ছে যে যার পেছনে দাঁড়িয়ে মুসল্লিরা নামাজ পড়ে, যে নামাজের যিনি নেতৃত্ব দেন তাকে ইমাম বলা হয়। সেই ইমাম শব্দের সঙ্গে নাহিদ ইসলামকে যখন মিলিয়ে দেয়া হলো তখন সেটাকে ইসলাম বিরোধী এবং ইসলামের অবমাননা হিসেবেও দেখছেন অনেকে। সেটা কতটা উচিত দেখা, কতটা অনুচিত সেটা আপনারাই ভালো বুঝবেন। এদিকে মাহমুদুর রহমান মান্না আওয়ামী লীগ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন। কিংস পার্টি এই সমালোচনাটা অনেক দিন থেকেই চলছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই করছিলেন, কিন্তু সেটা অস্বীকার করা হচ্ছিল। সরকারি পৃষ্ঠপোষকতায় ছাত্র সমন্বয়কদের যে দল, সেই দল তৈরি হচ্ছে না বলে বলা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত যেটা প্রমাণিত হলো যে এটা সরকারি পৃষ্ঠপোষকতাতেই হচ্ছে। এর আগে ডক্টর ইউনূস বিদেশি একটি গণমাধ্যমে বলেছিলেন তার কাছে ছাত্ররা এসেছিলেন, তাকে নানা রকমের কথা বলেছেন, তার একটা আসন থাকবে না, এটা হতে পারে না, আমরা একটা রাজনৈতিক দল করি, চলুন একসাথে করি, এইরকম নানা রকমের কথা তিনি স্বীকারও করেছিলেন। তিনি বলেছিলেন ছাত্রদেরকে, তিনি বলেছেন তোমরা করো, আমার যতটুকু সহযোগিতা প্রয়োজন করব। অর্থাৎ তিনি স্বীকারই করেছিলেন যে ছাত্রদের এই নতুন দলের পেছনে তিনি রয়েছেন। আরেকটা ব্যাপার খুবই উল্লেখযোগ্য, জাতীয় নাগরিক পার্টি যখন নাম দেওয়া হয়েছে, এর আগে 1/11-এর সময় ডক্টর ইউনূস নিজে যে দল তৈরি করেছিলেন নাগরিক শক্তি, নাগরিক শক্তি থেকে নাগরিক পার্টি করা হয়েছে। অনেকে বলছেন যে এটা ডক্টর ইউনূসের ওই দলেরই নতুন ভার্সন। একটা পর্যায়ে ডক্টর ইউনূস নিজে এই দলের হয়তো দায়িত্ব নিতে পারেন, সেই সম্ভাবনা কেউ উড়িয়ে দিচ্ছেন না, অনেকে সেই সম্ভাবনার কথাই বলছেন। এরকম আলোচনা চলতে থাকার মাঝে আমরা দেখলাম যে নতুন দলের যে একেবারে আড়ম্বরপূর্ণ আয়োজন, উদ্বোধনী আয়োজন, কোটি টাকারও বেশি খরচ হয়েছে এখানে, সেরকমটা বলা হচ্ছে। রাজকীয় আয়োজন, রাজকীয় মঞ্চ, রাজকীয় একেবারে রেড কার্পেট, সব কিছু রাজকীয় আয়োজন, রাজকীয় সোফা, রাজকীয় চেয়ার, কোনো গরিবানা ব্যাপার ছিল না, যে ব্যাপারটাতে সব থেকে বেশি সমালোচনা হচ্ছে। কারণ নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের চেহারা যদি এটা হয়, যে সমালোচনা বিএনপি আওয়ামী
লীগ তাদেরকে করা হতো, সেই একই কাজ, সেই রাজকীয় ব্যাপার স্যাপার যদি রাজনৈতিক দলের, নতুন একটা রাজনৈতিক দল যাদের ফান্ড বলতে কিছু নেই, যাদের অস্তিত্ব এখনো তৈরি হয়নি, তারা এত টাকা কোথায় পেল, এই কোটি কোটি টাকা খরচ করার উৎসটা কোথায়, কোথায় থেকে টাকা তারা জোগাড় করলো, সেই ব্যাপারে যথাযথ হিসাব দেওয়ার দাবিও বিভিন্ন জায়গায় উঠছে। এই দাবিগুলো যখন উঠছে তখন একটি ব্যাপার ফাঁস হয়েছে, সেটা হচ্ছে যে সরকারি পৃষ্ঠপোষকতায় সারা দেশের জেলা উপজেলা পর্যায় থেকে সরকারি গাড়ি দিয়ে এই সমন্বয়কদের যে উদ্বোধনী অনুষ্ঠান সেখানে লোক সাপ্লাই দেয়া হয়েছে। জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায় থেকে যে সকল লোক এখানে এসেছেন তার সবাই সরকারি গাড়িতে এসেছেন এবং সরকারি গাড়ি বরাদ্দ দেয়া হয়েছে তাদের নামে। এরকম একটা আদেশপত্র পিরোজপুর ডিসির কর্তৃক আদেশ, সেই আদেশের একটা অনুলিপি ফাঁস হয়ে গেছে এবং সেটা ফেসবুকে ভাইরাল হয়েছে। বিদেশে বসে থেকে কনক সারোয়ার সহ অনেকেই পোস্ট দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। একেবারে রীতিমতো সয়লাভ হয়েছে এই চিঠিটি এবং শোনা যাচ্ছে যে অন্তত 25টি জেলা থেকে এরকম চিঠি দেওয়া হয়েছে। 25টি জেলার নিশ্চিত তথ্য বলছেন কনক সারোয়ার, যিনি কিনা সরকারের একেবারে সমর্থক, যিনি আওয়ামী সরকারের ঘোরতর সমালোচক এবং বিরোধী একজন মানুষ, কন্টেন্ট তৈরি করেন প্রতিনিয়ত আওয়ামী লীগের বিরুদ্ধে। তিনি এবার এই ছাত্র সমন্বয়কদের নতুন দলের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিলেন এবং এই কাগজপত্রগুলো আগেই ফাঁস হয়েছিল, তিনিও ফাঁস করে দিলেন। তিনি বলছেন 25টি জেলা থেকে এরকম চিঠি তার হাতে গিয়েছে এবং সারা দেশে প্রত্যেকটি জেলা থেকে এরকম কর্মকাণ্ড হয়েছে। পিরোজপুরের সেই আদেশপত্রে, ডিসির আদেশপত্রে দেখা যাচ্ছে তিনি পুলিশকে আদেশ দিচ্ছেন সরকারি যে গাড়ির কোষাগার, সেই কোষাগার থেকে 5টি গাড়ি একজন সমন্বয়কের নাম সহ বলেছেন সেই সমন্বয়কের কাছে বুঝিয়ে দিতে বলেছেন, 5টি বাস বুঝিয়ে দিতে বলেছেন, ড্রাইভার সহ, তেল সহ। অর্থাৎ সরকারি গাড়িতেই যে জনগণকে আনা হয়েছে ঢাকাতে, এটা এখন পরিষ্কার। এর জবাব কে দেবে? ডক্টর ইউনূস সরকার দেবে? নতুন নাগরিক, জাতীয় নাগরিক পার্টি তারা দেবে, নাকি কে দেবে? সেটা একটা বড় প্রশ্ন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এটার প্রথম আমরা দেখলাম যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে এবং এর কৈফিয়ত দিতে বলেছেন। এটা হতে পারে না, সরকারি পৃষ্ঠপোষকতায় এই কাজ করতে পারে না। সরকার কোনো রাজনৈতিক দলকে রাষ্ট্রের কোষাগার থেকে গাড়ি কিংবা কোনো ধরনের সুযোগ সুবিধা দিতে পারে না। এতেই প্রমাণিত হয় সরকার সরাসরি এই কিংস পার্টির সঙ্গে জড়িত, তেমন কথা বলেছেন। এবং তিনি এও বলেছেন একজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে এক রাজনৈতিক দলের দায়িত্ব নিয়েছেন, বাকি যে 2 জন ছাত্র উপদেষ্টা সহ সরকারের মধ্যে ছাত্রদের যত প্রতিনিধি আছে সবাইকে অচিরেই পদত্যাগ করতে হবে, নইলে এই সরকার আরও বিতর্কিত হবে, এমনটা তিনি দাবি করেছেন। এখন পর্যন্ত এই কর্মকাণ্ড নিয়ে বিএনপির কিংবা জামাতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি, জাতীয় পার্টির প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। অনেকে বলছেন যে বিএনপি এবং জাতীয় পার্টির প্রতিক্রিয়া হয়তো কিংস পার্টি ব্যাপারে খুব একটা পাওয়া যাবে না, কারণ তাদের 2 দলের বিরুদ্ধেও এই কিংস পার্টির অভিযোগ রয়েছে। জাতীয় পার্টির এরশাদ ক্ষমতায় থাকাকালীন সময়ে তার দল জাতীয় পার্টি তৈরি করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থাতে তার দল বিএনপি তৈরি করেছেন। এই 2 দলের বিরুদ্ধেও অনেকে অভিযোগ করেন যে কিংস পার্টি হিসেবে এই 2 দল রাজনীতিতে আবির্ভূত হয়েছে, সেই কারণেই বিএনপি খুব একটা এই ব্যাপারে জোরালো বক্তব্য উপস্থাপন করতে পারছে না। কিন্তু বিএনপির মতো এত আস্থা সম্পন্ন একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ যখন নির্বাসিত অবস্থায় রয়েছে, এখন বিএনপিকেই সব থেকে বড় দল হিসেবে গণ্য করা হচ্ছে, তাদের দায়িত্ববোধের জায়গা থেকে তাদের আরও বেশি সক্রিয় হওয়া উচিত এবং এই ব্যাপারে জোরালো প্রতিক্রিয়া, জোরালো বক্তব্য এবং প্রয়োজনে আন্দোলন গড়ে তোলা উচিত বলেও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন। কারণ সরকারি পৃষ্ঠপোষকতা
দিয়ে যারা যাত্রা শুরু করলো তাদের পেছনে যদি সরকারি পৃষ্ঠপোষকতা থাকে, এই সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে, নির্বাচনের সময় নিশ্চয়ই এই সরকার এই ছাত্রদের জাতীয় নাগরিক পার্টির অনুকূলে কাজ করবে এবং নির্বাচন এই সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না বলে নুরুল হক নূরও দাবি করেছেন। এই দাবি পরোক্ষভাবে এটা ইঙ্গিত করে যে এই সরকারের পদত্যাগও তিনি চেয়েছেন।